আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি ষষ্ঠ শ্রেণী গণিত সমাধান পৃষ্ঠা ১৭৫ নবম অধ্যায় সরল সমীকরণের কিছু সমাধান দেব। গত ভিডিওতে ১ থেকে ৩ পর্যন্ত দিয়েছিলাম। আজকে ৪ থেকে আমি বলবো। আজকে ৪ থেকে যে অঙ্কগুলো আছে সেটার সমাধান আমরা দেখার চেষ্টা করব। ৪ নম্বর হলো মিনা ১০০ টাকার একটি নোট নিয়ে বাজারে গেল। সে একটি দোকান থেকে প্রতিটি এক্স টাকা দামের ১ ডজন কলম কিনল। দোকানদারকে তাকে ৪০ টাকা ফেরত দিলেন। মিনা অন্য একটি দোকান থেকে প্রতিটি ১২ টাকা দামের ওয়াইটি খাতা কেনায় ৪ টাকা অবশিষ্ট রইল। এটা অঙ্ক। অঙ্কের ক নাম্বার বলছে প্রতিটি কলমের মূল্য নির্ণয় করো। খ নাম্বার হলো মিনা কয়টি খাতা কিনেছিলেন। তো চলুন তাহলে এটা আমরা দেখি, চেষ্টা করি। সমাধান। আমরা জানি ১ ডজন সমান ১২টি। একটি কলমের মূল্য বা একটি কলমের দাম x টাকা, ১২টি কলমের দাম ১২x টাকা। এটা আমরা ধরে নিলাম যে একটি কলমের দাম x টাকা, ওখানে দিয়ে দিয়েছে যে দোকান থেকে প্রতিটি কলম x টাকা দামের ১ ডজন কলম কিনলো। তো ১২টি কলমের দাম ১২x টাকা। প্রশ্ন মতে হলো যে 100 মাইনাস 12x ইকুয়াল 40। এটা কিভাবে আসলো? 100 কি ১০০ টাকা নিয়ে সে বাজারে গেল, ১০০ টাকা। এর থেকে সে প্রতিটি দোকান থেকে এক্স টাকা দামের ১ ডজন কলম কিনলো। তার মানে ১০০ টাকা থেকে আমার যে জিনিসটা আমি কিনলাম সেই জিনিসটা বাদ যাবে। তার মানে বাদ যাবে কি ১২x। আমি সব বাংলাতেই বলছি তাতে সুবিধা হবে। তাহলে ১০০ টাকা থেকে যদি ১২x টাকা বাদ দেওয়া যায়, এর থেকে বলছে সে দোকানদার তাকে ফেরত দিল টোটাল কত টাকা? ৪০ টাকা। এই হচ্ছে আমাদের একটা সমীকরণ। তো এই সমীকরণটা থেকে মূলত আমাদের অঙ্কটা তৈরি। তাহলে কি এই সমীকরণটা বা অঙ্ক সাজানোটা বুঝে ফেললে আপনারা সমস্যা হবে না, বাকিটা এমনিতে সমাধান করতে পারবেন। তাহলে ১০০ হলে আমার টোটাল টাকা ছিল, ১২ টাকা আমি জিনিস কিনেছি এবং দোকানদার আমাকে ৪০ টাকা ফেরত দিয়েছে। এই হচ্ছে থিম। তাহলে এটা যদি আমরা সমাধান করি তাহলে ১২x, আমরা আগে x একটা জিনিস বলে দিই, এক্স ওয়াই জেড পি কিউ আর এস টি যে সংখ্যায় থাকুক না কেন, যে চলকই থাকুক না কেন, সেই জিনিসটা সব সময়ের জন্য বাম পাশে নিয়ে কাজ করবেন। সেই সমস্যা তাহলে বাম পাশে নিয়ে কাজ করলে একটা মান বের হবে, সেটা আমাদের জন্য সব থেকে সুবিধা, কারণ এইভাবে করে আমরা অভ্যস্ত। তাহলে ১০০ প্রথমে আমরা কি -12x রেখে দিলাম, ৪০ রেখে দিলাম, দি ১০০কে আমরা ডান পাশে নিয়ে আসলাম, আমার মাইনাস চলে আসলো। তার মানে সমান সমানের এই পাশ ওপাশ যদি আমি করি তাহলে প্লাস মাইনাস চেঞ্জ হয়ে যাবে। যদি মাইনাস থাকে তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হবে। যেহেতু ১০০-র আগে কোনো কিছু নেই মানে এটা প্লাস চিহ্ন থাকে, সেজন্য ডান পাশে চলে আসলে সেটা মাইনাস হবে। তাহলে ১২x মাইনাস ১০০ মাইনাস ৪০, এটা একটা ইস্যু। যদি আপনি উল্টায়ে দেন বা মাইনাসকে যদি তুলে দেন তাহলে ডান পাশে যে সংখ্যা থাকবে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অথবা দুই পাশেই যদি মাইনাস মাইনাস থাকে তাহলে কিন্তু মাইনাস মাইনাস আপনি কেটে দিতে পারবেন। যেমন কি ১২x মাইনাস ইকুয়াল ৪০ মাইনাস ১০০। তাহলে ১০০ থেকে যদি ৪০ বাদ দেওয়া যায় তাহলে -৬০ থাকে। তাহলে -১২x আর -৬০, মাইনাসে মাইনাসে কেটে যায়, তখন থাকে হচ্ছে শুধু ৬০। তাহলে এটাকে ভাগ করলে বা এটার x এর মান পাবো আমরা ৫ বা ৫। অতএব প্রতিটি কলমের মূল্য হচ্ছে ৫ টাকা। খ নাম্বার আমাদের প্রশ্ন কি ছিল? মিনা কয়টি খাতা কিনেছিলেন? তাহলে একটি খাতার দাম ১২ টাকা, এটা আমরা জানি কারণ প্রশ্ন থেকে আমরা পেয়েছি। ওয়াইটি খাতা কিনলাম ১২y, মানে যদি আমি একটি খাতার দাম ১২ হয় তাহলে ওয়াইটি খাতার দাম ১২y, এটা স্বাভাবিক। প্রশ্ন মতে কি তাকে ৪০ টাকা ফেরত দিয়েছিল, ৪০ থেকে ১২y মিনা যে কয়টা খাতা কিনেছিল সেটা আমরা বাদ দেব। তার কাছে অবশিষ্ট কোনটা থাকলো? অবশিষ্ট থাকলো হচ্ছে ৪ টাকা। তো সেটা হচ্ছে ৪। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা y এর মান আমরা 3 পাবো। তো ক্যালকুলেশন আশা করি বোঝানো লাগবে না, সবাই বুঝছে। উপরেটা যদি কেউ বুঝে থাকে নিচে ঠিক সেম ভাবে, ঠিক আছে। তো -১২ 4 থেকে -৪০, ৪ থেকে -৪০ বাদ দিলে ৩৬ থাকে। এটাকে y করলে y দিয়ে বা ১২ দিয়ে ভাগ করলে পরে ৩ হয়। তাহলে মিনা খাতা কিনেছিল ৩টি। ৫ নম্বর অঙ্কটা
এটি একটু অন্য ধরনের অঙ্ক, যদি বুঝতে হয় তো অনেকের প্রবলেম হতে পারে, তবে আশা করি এই ভিডিওটি দেখার পরে আর প্রবলেম হবে না। বারবার প্র্যাকটিস করবেন, দেখবেন সমাধান খুব সহজ মনে হবে এটা। তো করিম সাহেব তার ৫৬,০০০ টাকার কিছু টাকা বার্ষিক ১২% মুনাফায় ও বাকি কিছু টাকা 10% মুনাফায় বিনিয়োগ করলেন। এই কয় বছরে তিনি মোট ৪,৬০০ টাকা, সরি ৬,৪০০ টাকা মুনাফা পেলেন। তিনি 10% মুনাফায় কত বিনিয়োগ করেছিলেন? মানে তার টোটাল টাকা ছিল ৫৬,০০০ টাকা। অঙ্কটা একটু বোঝার চেষ্টা করবেন, তাহলেই হবে। আমরা আগে দেখি রেকর্ডটা ঠিকঠাক মতো হচ্ছে কি না। হচ্ছে। তো তাহলে টোটাল টাকা ছিল তো ৫৬,০০০ টাকা। সেই কিছুটা, সেখান থেকে কিছু টাকা সে ১২% মুনাফায় দেয়, আর কিছু টাকা 10% মুনাফায় দেয়। তো 10% এই যে মুনাফা, টোটাল যে মুনাফা, সেই মুনাফার মধ্যে ৬,৪০০ টাকা মুনাফা পেল, তাহলে সে 10%-এ কত টাকা বিনিয়োগ করেছিল, এটা হচ্ছে মূল থিম। তো মনে করি করিম সাহেব 10% মুনাফা বিনিয়োগ করেছিল এক্স টাকা। তাহলে করিম সাহেব 12% বিনিয়োগ করেছিল, তাহলে ৫৬,০০০ থেকে এক্স টাকা বাদ দিতে হবে, যেটা 10%-এর টাকা আমি বাদ দিয়ে দিলাম। প্রশ্ন মতে কি হবে, টোটাল টাকা আমার কোনটা? ৫৬,০০০ মাইনাস 12, এটা আমার মূল যে থিম। এবার 12% এর সাথে আমার গুণ হবে, কারণ 10% হয়ে আমি ধরেছিলাম কি এক্স টাকা, তাহলে ৫৬,০০০ মাইনাস এক্স, যেটা আমরা উপরে দেখে নিলাম। এবার ওইটার থেকে 12% আবার গুণ করতে হবে, কারণ 12% তো আমার বাকি রয়েছে। যোগ, এটা একটা থিম। আর একটা থিম হচ্ছে এক্স গুণ 10% বা 10% সমান সমান হচ্ছে যেটা আমি মুনাফা পেয়েছিলাম। তো এই দুইটা মিলিয়েই হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে টোটাল থেকে 12% গুণ, আর একটা হচ্ছে এক্স থেকে 10% গুণ। তার মানে যদি আমি এক্স টাকাটা আমি 10% বিনিয়োগ করেছি, আর বাকি থাকে 12%, 12% কোনটা? ওই ৫৬,০০০ থেকে ওই যে এক্সট্রা বাদ দেওয়া হয়েছিল সেটার সাথে 12% গুণ হবে। এই হচ্ছে মূল থিম। এটুকু বুঝতে পারলে বাকি আর সমস্যা নেই। বা এবার আমরা সাধারণভাবে দেখব ৫৬,০০০ মাইনাস এক্স, ওটা উপরে যা যেটা থেকে গেল 12%। 12% বলতে পার্সেন্ট মানে শতকরা ১০০, 12/১০০, পাশেরটাও ঠিক, এক্স ইন্টু 10 বা 10 বা 100 ইকুয়াল ৬,৪০০। তো এই অঙ্কটাকেই উভয় পক্ষকে ১০০ দ্বারা গুণ করলে আমাদের যে 12/১০০, 10/100 এটা আমরা পেয়েছি, এটাকে আমরা সরিয়ে ফেলতে পারবো। উভয় পক্ষকে এটা আমরা গুণ করে দিলাম, বাম পাশে যে ১০০ গুলো রয়েছে সেগুলো মুছে গেল বা কাটাকাটি হয়ে গেল, ডান পাশে যেটা আছে সেটা রয়ে গেল। তাহলে ৫৬,০০০ মাইনাস এক্স ইকুয়াল ইন্টু 12। এই 12টা হলো সবার আছে, 12টা হচ্ছে ৫৬,০০০-এরও আছে, আবার 12 হচ্ছে এক্স-এরও আছে, তাহলে দুটোর সাথে গুণ হবে। তাহলে ৫৬,০০০ গুণ 12, আবার 12 গুণ এক্স, দুইটা হবে। যোগ 10-এর সাথে এক্স গুণ করলে 10x। ৬,৪০০-র সাথে যদি ১০০ গুণ করি তাহলে ৬৪,০০০ হয়। তাহলে নিচে আমরা কি পাবো? 12-র সাথে যদি আমরা ৫৬,০০০ গুণ করি ৬,৭২,০০০ হয়, মাইনাস 12x এর সাথে যদি 10x বাদ দেওয়া যায় তাহলে মাইনাস 2x থাকে, আর এদিকে থাকলো ৬৪,০০০, না ৬,৪০,০০০। তো এটা বাকিটুকু যে ক্যালকুলেশন আছে এদিকে ওদিকে প্লাস মাইনাস করলে পরে আমার x এর মান পাবো আমি ১৬,০০০। অতএব তিনি 10% মুনাফায় ১৬,০০০ টাকা বিনিয়োগ করেছিলেন। ৬ নাম্বারটা যদি দেখি, কোন এক ক্রিকেট ম্যাচে সাকিব, মুশফিক, রহিম দ্বিগুণ রান করেন, মাত্র 2 রানের জন্য রানের সমষ্টি ডাবল সেঞ্চুরি হয় না, কে কত রান করেছে? সমাধান, আমরা জানি ক্রিকেটে সেঞ্চুরি হয় ১০০ রান করলে, আর ডাবল সেঞ্চুরি হয় ২০০ রান করলে। তাহলে দুজনের যে রানের সমষ্টি, তাহলে ২ রানের জন্য ২ রানের যে ডিস্টেন্স দ্বিগুণ রান করেছে, তার মানে সাকিব ও মুশফিকের রানের সমষ্টি হচ্ছে ২০০ মাইনাস ২, অর্থাৎ ১৯৮ রান। এই থিমটা একটু বোঝার চেষ্টা করবেন, তাহলেই হয়ে যাবে। যে অঙ্কটা আর একটু পড়েন, দেখেন কোন এক ক্রিকেট ম্যাচে সাকিব, মুশফিকুর রহিমের দ্বিগুণ রান করে, মাত্র 2 রানের জন্য দুজনের রানের সমষ্টির ডাবল সেঞ্চুরি হয় না, তার মানে 2 রানের জন্য, তার মানে 2 রানের ডাবল সেঞ্চুরি হয়নি, মানে কি 200 থেকে 2 বাদ যাবে, তার মানে ১৯৮ রান। আশা করি আর কোনো সমস্যা হয়নি বুঝতে। এখন মনে করি
মুশফিক ম্যাচটিতে যত রান করেছে তা হলো এক্স রান, মনে করে আমরা এক্স রান করেছে, এবং সাকিব করেছে তার দ্বিগুণ, তার মানে 2x। প্রশ্ন মতে হলো মুশফিকের রান এক্স, সাকিবের রান 2x, এই দুইটা মিলিয়ে যে ওদের যে রানের সমষ্টি সেটা হলো 198, সেটাই হচ্ছে আমাদের থিম। তাহলে x প্লাস 2x ইকুয়াল 3x থাকলে হচ্ছে 198, 198। এবার x বাম পাশে রেখে দিলাম, 198কে 3 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 66 হয়। তাহলে মুশফিক ম্যাচটিতে 66 রান করেছিল। কেন করেছিল 66? x এর মান আমরা মুশফিকের যেটা রান ধরেছিলাম x, অতএব সাকিব করছে কি তার দ্বিগুণ, তাহলে 2x, তাহলে 66 গুণ 2 সমান 132 রান করেছে। তো আশা করি এই তিনটা অঙ্ক খুব ভালো মতো বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাই দেবেন, আমি সেই অঙ্কটি স্পেসিফিকলি বুঝাই দেব। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।